সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব রিসার্চ টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা, স্কুল এবং কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024 প্রসঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 4 পৌষ 1431 বাংলা এবং ইংরেজি হলো 19 ডিসেম্বর 2024 তারিখে মাওসিভুক্ত বা জেনারেল স্কুল অ্যান্ড কলেজে এনটিআরসি থেকে সুপারিশপ্রাপ্ত যারা 2015 সালের পর থেকে প্রথম গণবিজ্ঞপ্তি থেকে শুরু করে যত গণবিজ্ঞপ্তি হচ্ছে, অর্থাৎ 2024 সাল পর্যন্ত মোট 1,68,000 এর মতো প্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন। তো এই যে প্রতিষ্ঠানগুলোর ভিতরে যেগুলো স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, সেই কলেজগুলোর এই শিক্ষকগুলো বদলি হতে পারবেন। তার জন্য যে আপনার একটি বদলি নীতিমালা বা প্রজ্ঞাপন জারি করছে, সেই বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করব। তো সেই বদলি শিরোনাম দেওয়া রয়েছে যে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024 নামে অভিহিত। তাহলে এখানে প্রযোজ্যতা, অর্থাৎ কারা আপনার বদলি হতে পারবে, সেটি শুধুমাত্র বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক যে বিশেষ গণবিজ্ঞপ্তি বা যে গণবিজ্ঞপ্তিগুলো এসেছে, সেই গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারাই শুধু বদলি হতে পারবেন। বদলির জন্য কিছু শর্তাবলী দেওয়া রয়েছে। সেই শর্তাবলীর 3-1 ধারায় বলা রয়েছে যে এনটিআরসি এর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বা বিবরণ 15 সেপ্টেম্বর, অর্থাৎ প্রতি বছর 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। 15 সেপ্টেম্বরের আগে সকল শূন্যপদ কালেকশন করে 15 সেপ্টেম্বরের মধ্যে এই শূন্যপদটি প্রকাশ করবে, মানে যে কয়টা শূন্যপদ আছে। তারপরে আপনার বলা রয়েছে যে প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবেন। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা রয়েছে যে মাওসিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো তাদের জন্য আলাদা সফটওয়্যার বরাদ্দ থাকবে। তারপরে 3 পয়েন্টে বলা রয়েছে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য 1 অক্টোবর থেকে 30 অক্টোবর, অর্থাৎ পুরো 1 মাস অনলাইনে আবেদন করতে পারবেন এবং 30 নভেম্বরের মধ্যে বদলি আদেশ জারি হবে এবং 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে আপনাকে যোগদান করতে হবে। অর্থাৎ 1 মাসের মধ্যে রেজাল্ট দেবে, 1 মাসের মধ্যে আবেদন করবেন এবং 1 মাসের মধ্যে আপনাকে জয়েন করতে হবে, অর্থাৎ 3 মাসের মধ্যে সকল কাজ শেষ হবে। তারপরে 3.4-এ বলা হয়েছে আবেদনকারী শিক্ষকের চাকরির আবেদন উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ খালি না থাকলে বিভাগে আবেদন করা যাবে। অর্থাৎ আপনার নিজ জেলায় যদি পদ খালি না থাকে তো সেক্ষেত্রে আপনি বিভাগে আবেদন করতে পারবেন। এবং 3-5 যে বিষয়টি সবচেয়ে গ্রহণযোগ্য, সেটি হলো ন্যূনতম 2 বছর পর আবেদন করতে হবে। অর্থাৎ যারা প্রথম গণবিজ্ঞপ্তি, দ্বিতীয় গণবিজ্ঞপ্তি এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা সবাই আবেদন করতে পারবেন। কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তি অল্প কিছু দিনের জন্য ওনারা আবেদন করার সুযোগটি পাবে না, কারণ 2 বছর আমার যে গণনা, সেই গণনায় 2 বছরে কিছুদিন কম থাকে। তারপরে 3.6-এ বলা হয়েছে বদলির পর পুনরায় নতুন প্রতিষ্ঠানে আপনি যখন যোগদান করবেন, ওই যোগদান করার পরে আবার 2 বছর পরে আপনি ওই প্রতিষ্ঠান থেকে বদলি হতে পারবেন। এবং যে বিষয়টি 3-7-এ বলা হয়েছে পুরুষ শিক্ষক যারা রয়েছেন তারা 2 বার বদলি হতে পারবেন এবং মহিলা শিক্ষক যারা রয়েছেন তারা জীবনে 3 বার বদলি হতে পারবেন। 3-8-এ যে বিষয়টি বলা রয়েছে যে একটি শূন্য পদের জন্য একাধিক যদি আবেদন পাওয়া যায়, যেমন আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করছেন সেখানে আপনার উপজেলায় আরেকজন আছে, কিন্তু ওই প্রতিষ্ঠানটি আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান থেকে আপনার ওই প্রতিষ্ঠানের দূরত্বটা বাই করা হবে এবং উনি যে প্রতিষ্ঠানে চাকরি করে ওনার থেকে ওই প্রতিষ্ঠানের দূরত্ব, দুটি দূরত্বের মধ্যে যার দূরত্ব কম বেশি হবে তাকে সুপারিশ করবে। এক্ষেত্রে এনটিআরসির যে নাম্বার সিস্টেম সেটি অনুসরণ করা হবে না। আর এই নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা, নারী এবং দূরত্ব, অর্থাৎ জ্যেষ্ঠতা মানে সবচেয়ে বেশি বয়স যার তাকে প্রাধান্য দেওয়া হবে, তারপরে 2 নম্বর নারী প্রাধান্য দেওয়া হবে, 3 দূরত্ব প্রাধান্য দেবে। এই 3টি বিষয়ের উপর ভিত্তি করে বদলি সিস্টেমটা চালু হবে। 3-9-এ বলা রয়েছে যে যোগদান থেকে সিনিয়রিটি গণ্য হবে, অর্থাৎ
আপনি যখন থেকে যোগদান করেন, মানে আগের প্রতিষ্ঠানে হয়তো আপনি 5 বছর চাকরি করছেন, এখানে আসলে কিন্তু আপনি নতুন, কিন্তু বিষয়টি নতুন নয়, আপনি ওই আগের প্রতিষ্ঠানে যোগদানকৃত যে সময়টা ওই হিসেবে আপনাকে সিনিয়রিটি গণ্য করা হবে। এবং আপনি যে কোনো স্থানে আপনি দ্বিতীয়বার যদি আবেদন করেন, সেক্ষেত্রেও আপনি সর্বপ্রথম যে এনটিআরসিতে কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়েছে সেই তারিখটি গণ্য করা হবে। 3-10 বলা হয়েছে একাধিক প্রার্থী থাকলে উপজেলা দূরত্ব গণনা করা হবে। তারপরে 3-11 বলা হয়েছে স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র দূরত্ব গণনা করা হবে, মানে দূরত্বর বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। 3.11-তে বলা হয়েছে বদলির পর গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অর্থাৎ যে বিষয়টি এখানে সুস্পষ্ট হলো যে আপনার প্রত্যেকটি যদি এই 2025 সালে নিয়মটি চালু হয়, তাহলে 2025 সালের মধ্যে আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। 2026 সালের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির দিকে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটি কিন্তু নিয়ম বা সিস্টেমের বিষয়টি বললাম, এটি সত্য, এটি চিরন্তন যদি এই নীতিমালা কার্যকর করা হয়। এখানে বলা হয়েছে বদলির পর গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অর্থাৎ এই নিয়মটা কিন্তু 2025 সালে কার্যকর হবে, তাহলে বদলির আগে কিন্তু আপনাদের এই গণবিজ্ঞপ্তি হবে না। তো সেই হিসেবে আপনাদের 26-এর প্রথম দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে, এটি যদি কার্যকর হয়। তারপরে 3.16-তে বলা হয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন বদলির সুযোগ পাবেন। এখন এই বিষয়টি একটি কনফিউজ রয়েছে, অনেকে বলতে আছেন যে আমার প্রতিষ্ঠানে তো ভোকেশনাল আছে, তারপর ইবতেদায়ী স্তর আছে, তারপরে আবার মাধ্যমিক স্তর আছে, আবার আলিম আছে, তারপরে ফাজিল আছে, মানে অনার্স যে কোর্সগুলো ডিগ্রি স্তর পর্যন্ত আছে। এখন সব প্রতিষ্ঠান মিলে একজন না প্রত্যেকটি স্তরে একজন, এই বিষয়টি আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বা মাওসিভুক্ত যে নীতিমালা দিয়েছে, নীতিমালা স্পষ্ট কিছু বলা নেই। আশা করি এই নীতিমালার এই অংশটা কিছুটা পরিবর্তন হতে পারে, তো সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারপরে বলা রয়েছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি করবে, মানে আপনার সফটওয়্যারের মধ্যে দিয়ে বদলির আবেদনটা নিষ্পত্তি করবে মাওসি। আর আবেদন নিষ্পত্তির প্রক্রিয়াটা যেটি বললাম যে বদলি প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। বদলিতে শিক্ষকের ইন্ডেক্স, যেটা 5-3-এ বলা রয়েছে যে বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে। আমি একটি বিষয় আবার বলে দিই, যেদিন প্রথম এই আপনার কি বলেন বদলি প্রক্রিয়াটি চালু হলো, ওই দিন পরেই কিছুটা আবার সংশোধন করে পারস্পরিক বদলিটা যোগ করা হয়েছে। তো আশা করা যায় এই বদলি যে আমি যে নিয়মগুলো বললাম সেগুলো আবার অনেক কাটছাট হয়ে আবার নতুন করে কিছু নিয়ম কানুন আসবে, কারণ সবার শেষে বলা রয়েছে যে এই নীতিমালায় কোনো সাংঘর্ষিক বিষয় তাদের চোখে ধরা পড়লে তারা যে কোনো সময় বাতিল, পরিবর্তন, পরিমার্জন, যোগ করা, বিয়োগ করা, মানে মন যা চায় সেটা করতে পারবে। এবং সর্বশেষ যে প্রজ্ঞাপন হবে ওই প্রজ্ঞাপনের আলোকে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানে ট্রান্সফার বা বদলি হতে হবে। তারপরে বলছে 5-4-এ বলা হয়েছে পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি পদায়নের বিষয়টি নিষ্পত্তি করবে। অর্থাৎ আপনি যদি বলেন যে উনি রাঙ্গামাটি আছে, উনি আপনার জেলাতে আপনি যাবেন, আবার আপনার জেলাতে উনি আছে, তাহলে উনি ওনার জেলাতে যাবে, আপনি আপনার জেলাতে আসবেন, তো সেক্ষেত্রে পারস্পরিক বদলিটি সম্পন্ন করবেন। এটি কর্তৃপক্ষের কথা বলা রয়েছে। এখন কর্তৃপক্ষ বলতে এনটিআরসিও বোঝায়, আবার প্রতিষ্ঠান প্রধানকেও বোঝায়। তো এটি বেশি সম্ভব এনটিআরসি কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করবেন, কিংবা প্রতিষ্ঠান প্রধানও বিষয়টি সমাধান করতে পারেন। 5.5-এ যে বিষয়টি বলা হয়েছে বদলিকৃত শিক্ষকের জ্যেষ্ঠতা, ধারাবাহিকতা পূর্ববত বলাই থাকবে। অর্থাৎ আপনি যদি 5 বছর পরেও প্রতিষ্ঠানে যোগদান করেন, তারপরে আপনার সিনিয়রিটি বা আপনি যে কয় বছর চাকরি করছেন সেই সিনিয়রিটি বজায় থাকবে। তারপরে বিদিত যে বিষয়গুলো, যে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না, টিএ দেওয়া হবে না, মানে অনেক কিছু, এই বিষয়গুলো কিছু না। এখন আমরা আসি যে বিষয়গুলো আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাইদের কাছে বিষয়টি লাগছে, যে এখন যদি এই বদলি চালু হয় তাহলে আপনাদের স্বীকার করে নিতেই হবে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে 26 জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির দিকে প্রকাশিত হতে পারে, কারণ এখানে বলাই রয়েছে যে বদলির আগে কোনো গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে না। তো যেহেতু এবার নিয়ম চালু রয়েছে, তো 25 সালের আগে বদলি হবে, তারপরে গণবিজ্ঞপ্তি হবে। আর 2 হলো স্কুল থেকে মাদ্রাসায় যাওয়ার মতো কোনো সিস্টেম এখনো পর্যন্ত তারা রাখে নাই। পাশাপাশি আমার যতটুকু ধারণা, সেটি আমার পক্ষ থেকে বলছি, যে 3টি অধিদপ্তরের জন্য আলাদা 3টি সফটওয়্যার থাকবে, এবং যারা মাদ্রাসায় চাকরি করে তারা মাদ্রাসাতেই থাকবে, কারিগরিতে যারা চাকরি করে তারা কারিগরিতেই থাকবে, এবং যারা কলেজে রয়েছে
আপনার কি বলে যারা মাওসি জেনারেল স্কুল কলেজ রয়েছে এরকম একটি থাকবে। এখন যেহেতু এটি মাওসিভুক্ত যে বিষয়টি বললাম, এর পাশাপাশি কারিগরি এবং মাদ্রাসা, যেমন কারিগরি যে একটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর যে একটি নীতিমালা ওনারা হয়তো তৈরি করার কাজ করছে, আগামী 3 মাসের মধ্যে নীতিমালাটা আমরা পাবো। কারণ আমরা দৈনিক শিক্ষার একটি পেজে দেখছিলাম যে 325টি মাদ্রাসায় দাখিল ভোকেশনাল কোর্স খুলবে, তারপর মাদ্রাসায় বিজ্ঞানাগার করার জন্য সরঞ্জাম কিনবে এবং বদলি চালুর জন্য নীতিমালা প্রণয়ন করবে। মানে এরকম 4টি বা 5টি কাজ তার আগামী 3 মাসের মধ্যে বা পূর্ববর্তী যে কাজগুলো এর মধ্যে 5টি কাজের মধ্যে একটি বদলি ছিল। তো তারা এই 5টি কাজ আগামী 2025 সালের মধ্যেই কমপ্লিট করবে। তো সেই হিসেবে অনেকে বলছেন যে এক এবং অভিন্ন সফটওয়্যার হলে স্কুল মাদ্রাসা, মাদ্রাসা টু স্কুল, এটি সম্পূর্ণ তাদের বিষয়। কিন্তু আমি যে প্রক্রিয়াটি দেখছি সেটি মনে হয় আলাদা আলাদা প্রক্রিয়ায় থাকবে এবং স্কুল থেকে মাদ্রাসা, মাদ্রাসা থেকে স্কুল বা কারিগরি থেকে স্কুল এরকম আসার কোনো সুযোগ থাকবে না। এবং এর পাশাপাশি যাদের 1-2 দিন কমও থাকবে তারাও যাতে অনলাইনে আবেদন না করে ওই সিস্টেমটা সেখানে চালু থাকবে। তো সেই হিসেবে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গণবিজ্ঞপ্তি রয়েছেন তারা কনফার্মভাবে থাকতে পারবেন। এর পাশাপাশি আরেকটি বিষয় বলে দিই, সেটি হলো যে প্রতি প্রতিষ্ঠান থেকে একজন, এটি নিয়ম হয়তো চেঞ্জ হতে পারে, বা মাধ্যমিক শাখা থেকে একজন, উচ্চ মাধ্যমিক শাখা থেকে একজন, ভোকেশনাল শাখা থেকে একজন, বা ইবতেদায়ী শাখা থেকে একজন, বা নিম্ন মাধ্যমিক থাকলে সেখান থেকে একজন, মাধ্যমিক থাকলে একজন, এরকম সিস্টেম আসতে পারে। তো যে বদলি প্রক্রিয়াটা দেওয়া হয়েছে এটি অনেক বিষয়ে অসাংঘর্ষিক কিছু বিষয় রয়েছে, সেগুলো হয়তো আস্তে আস্তে ক্লিয়ার হবে। তবে বদলি প্রক্রিয়াটা চালু হলে সব কিছু হবে। এর পাশাপাশি বলি, যারা কমিটি নিয়োগপ্রাপ্ত কিংবা 2005 সালে এনটিআরসি সার্টিফিকেট নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত রয়েছেন তাদেরকেও ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে। এটি আমরা যতটুকু শিক্ষা মন্ত্রণালয়ের যে কর্মকর্তা রয়েছেন তাদের মারফত বিভিন্ন ইউটিউব চ্যানেল বা অন্যান্য মারফতে আমরা জানতে পারলাম। তো আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। তো এ হলো আপাতত প্রক্রিয়া। এখন এই প্রক্রিয়ার ভিতরে একটি বলেই, এই প্রক্রিয়া চালু হলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 সম্পূর্ণ বাধাগ্রস্ত হবেন এবং তারা 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারি আগে কোনোভাবেই শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি সার্কুলারে সার্কুলার প্রকাশিত করা সরকারের পক্ষ থেকে সম্ভব হবে না। আশা করি ভিডিওটি বুঝেছেন, মন দিয়ে আমার প্রত্যেকটি কথা বুঝবেন। কোনো বিষয়ে যদি বোঝার সমস্যা হয় তাহলে কমেন্ট করেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। সবাই জব টিচার্স টিভির সাথেই থাকুন।